তালেবানের মতো আল কায়েদার সঙ্গেও কখনোই আপোষ করেননি তিনি। আফগান প্রতিরোধের অন্যান্য যোদ্ধারা বিদেশি সমর্থনের আশায় দেশের বাইরে গেলেও সোভিয়েত দখলদারি চলাকালে কখনো নিজের দেশ ছাড়েননি। পঞ্জশিরে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেই লড়াই চালিয়ে গেছেন তিনি। বছর 2 আগেও কাবুল বিমানবন্দর থেকে শুরু করে আফগানিস্তানের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় শোভা পেত তার ছবিসহ পোস্টার। যদিও সবশেষ তালেবান ক্ষমতায় আসার পর কাবুল বিমানবন্দরে তার ছবিটা ছিঁড়ে ফেলা হয় আর বদলে ফেলা হয় নামে থাকা স্থাপনা বা স্মৃতিচিহ্নের নাম। তবে আফগানিস্তানের বহু মানুষের কাছে তিনি এখনও জাতীয় বীর। দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন বলছিলাম আহমেদ শাহ মাসুদের কথা, যাকে গেরিলা কমান্ডার হিসাবে মাও সেতুং এবং চে গেভারার সঙ্গে তুলনা করেছিলেন মার্কিন লেখক রবার্ট কেপলন। সম্প্রতি বিবিসি জানিয়েছে ৪৯ বছর বয়সী এই নেতাকে হত্যায় জড়িত ছিলেন আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। চলুন জেনে নেই মাসুদকে হত্যায় কিভাবে জড়িত ছিল আল কায়েদা। সঙ্গে আছি আমি রোকাইয়া জহির। ওসামা বিন লাদেনও প্রাথমিকভাবে রাশিয়ানদের বিরুদ্ধে লড়াইয়ে মাসুদের সঙ্গেই ছিলেন। পরবর্তীতে দেখা দেয় মতবিরোধ। ফলশ্রুতিতে তিনিই আহমেদ শাহ মাসুদকে খুন করান বলে অভিযোগ ওঠে। আরবের 2 জন সাংবাদিক 2002 সালের অগস্টে আহমেদ শাহ মাসুদের সাক্ষাৎকার নিতে আসেন, কিন্তু তাদের কাছে বেলজিয়ামের পাসপোর্ট ছিল। পরে জানা যায় তারা বেলজিয়াম দূতাবাস থেকে পাসপোর্টগুলো চুরি করেছিল। আসলে মাসুদকে হত্যার জন্য আল কায়েদা পাঠিয়েছিল তাদের মধ্যে একজন 39 বছর বয়সী আব্দে সাত্তার দহমানে আর দ্বিতীয়জন 31 বছরের বোয়ারি আল কোয়ের। দুজনেই বেশ লম্বা এবং চেহারা বক্সারদের মতো দেখতে। কারোরই মুখে দাড়ি ছিল না, প্যান্ট শার্ট পরতেন দুজনেই। মিশরীয় বন্ধু আবু হানির সুপারিশে ওই 2 যুবককে আহমদ শাহ মাসুদের সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিয়েছিলেন পশতুন নেতা আব্দুল রসুল সায়েফ। এর আগে তারা দুজনেই প্রথমে লন্ডন থেকে ইসলামাবাদ হয়ে কাবুলে যান। সেখান থেকে গিয়েছেন পঞ্জশিরে। বেশ কয়েকদিন ছিলেন সায়েফের অতিথি হয়ে। কয়েকদিন সায়েফের অতিথি হয়ে থাকার পরে ওই সাংবাদিকদের উপত্যকায় নিয়ে আসা হয়, রাখা হয় মাসুদের গেস্ট হাউসে। মাসুদের নির্দেশে তাদের জন্য একটি গাড়ি চেক পয়েন্টে পাঠিয়েছিলেন ওই এলাকার কমান্ডার বিসমিল্লাহ খান। স্কটল্যান্ড ইয়ার্ডকে দেওয়া এক বিবৃতিতে আমরুল্লাহ সালেহ বলেন, পঞ্জশেরির গাড়ি চালক জানিয়েছিলেন নাজুক সরঞ্জামের কথা উল্লেখ করে তাকে সাবধানে গাড়ি চালাতে বলেছিলেন ওই 2 ব্যক্তি। আর কমান্ডার বিসমিল্লাহ খান আরও বলেছিলেন, ওই 2 যুবকের দাড়ি না থাকলেও তাদের চিবুকের পাশের চামড়া হলুদ ছিল, যা থেকে বোঝা যাচ্ছিল যে তাদের বড় দাড়ি ছিল। ওই ভ্রমণের আগে সেটি কাটা হয়েছিল। সেটি লক্ষ্য করলেও সেই সময় বিষয়টি উপেক্ষা করে গিয়েছিলেন তিনি। মাসুদের সবথেকে পুরনো বন্ধু মাসুদ খলিলি সেই সময়ে ভারতে আফগানিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। কাজাখ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে তিনি 2001 সালের 5 সেপ্টেম্বর দিল্লি থেকে আলমাতি রওনা হন। মাসুদ তাকে ফোন করে দেখা করার জন্য আমন্ত্রণ করেছিলেন। খলিলি 7 সেপ্টেম্বর আলমাতি থেকে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে যান বিমানে চেপে। খলিলি হোটেলের ঘরে যখন ঘুমাতে যাবেন, এমন সময় আমরুল্লাহ শাহ তাকে ফোন করে বলেন যে মাসুদ এসেছেন এবং তখনই তার সঙ্গে দেখা করতে চান। তারপর সেদিন সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল অফিসার ওয়াসিম এসে মাসুদকে জিজ্ঞাসা করেন, আপনি কি সৌদি আরবের সাংবাদিকদের সঙ্গে দেখা করতে চান? নর্দার্ন অ্যালায়েন্সের এলাকায় তাদের আসার পরে প্রায় 1 মাস হয়ে গেছে, আর গত 9 দিন ধরে তারা খোয়াজা বাহাউদ্দিনে আপনার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন। পরদিন আহমদ শাহ মাসুদ তাদের সাক্ষাৎকারের জন্য সময় দেন। সেই রাতে তিনি এবং খলিলি একই সঙ্গে ছিলেন। রাত প্রায় 1:30 পর্যন্ত তারা দুজনে গল্প করছিলেন। পরদিন বেলা 11টার দিকে আহমেদ শাহ মাসুদ তার দপ্তরে পৌঁছান। মাসুদ খলিলি স্কটল্যান্ড ইয়ার্ডকে বলেছিলেন আহমেদ শাহ একটা খাকি শার্ট এবং সামরিক জ্যাকেট পরেছিলেন। তার কিছুদিন আগে নতুন পাসপোর্ট পেয়েছিলাম। আমি যখন তাকে সেটা দেখাই, সে আমাকে বলেছিল এটি আমার জামার পকেটে রাখতে, না হলে হারিয়ে যেতে পারে। মাসুদ আমাকে বলে যে 2 জন আরব সাংবাদিক 2 সপ্তাহ ধরে আমার জন্য অপেক্ষা করছেন। আমি স্নান করতে যাচ্ছিলাম, কিন্তু মাসুদ আমাকে বাধা দিয়ে বলল যে
এই সাক্ষাৎকারটি মাত্র ৫-১০ মিনিটের। খলিলি আরও বলেন, সাক্ষাৎকারের সময়ে আমি মাসুদের ডান দিকে বসেছিলাম। আমি তার এত কাছাকাছি ছিলাম যে আমাদের দুজনের কাঁধ লেগে যাচ্ছিল। সাক্ষাৎকার গ্রহণকারীকে আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কোন সংবাদপত্র থেকে এসেছেন? জবাবে তারা বলেন, আমরা কোনো সংবাদপত্র থেকে আসিনি, আমি ইউরোপের ইসলামিক সেন্টার থেকে এসেছি। আমি মাসুদকে বলেছিলাম, এরা তো সাংবাদিক নয়। মাসুদ আমাকে কনুই দিয়ে হালকা ধাক্কা দিয়ে বলল, ওদের কাজ করতে দাও। তখন মাসুদ তাদের জিজ্ঞাসা করলো, আপনারা কতগুলো প্রশ্ন করবেন? তারা একটা কাগজ বার করে আর তাদের প্রশ্নগুলি পড়তে শুরু করে। তাদের মোট 15টি প্রশ্ন ছিল। ওসামা বিন লাদেনকে নিয়ে 8-9টি প্রশ্ন ছিল। তাদের প্রথম প্রশ্ন ছিল, আফগানিস্তানের পরিস্থিতি কেমন? খলিলি এটি অনুবাদ করার সঙ্গে সঙ্গেই একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আমি বিস্ফোরণের শব্দ শুনিনি, কিন্তু দেখলাম আগুনের একটি নীল বল আমার দিকে আসছে। আমার মনে আছে ততক্ষণে আমার জ্ঞান ছিল। আমি বুকে একটি হাতের ছোঁয়া পাই, সেটা ছিল আহমদ শাহ মাসুদের হাত। এরপর আর জ্ঞান আসেনি। বিস্ফোরণে পুরো ভবনটাই কেঁপে ওঠে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আহমেদ শাহ মাসুদের সহযোগী আরেফ এবং জামশিদ ভেবেছিলেন যে হয়তো তালেবানরা সেখানে বিমান হামলা শুরু করেছে। সৌদি আরবের খুনিরা মাসুদের ঠিক সামনে ক্যামেরা রেখেছিল, কিন্তু আসলে বোমাটি লুকানো ছিল সাক্ষাৎকার গ্রহণকারীর বেল্টে। মাসুদের সব রক্ষীরা সেখানে ছুটে যায়। প্রায় অচেতন মাসুদ প্রথমে খলিলিকে ওঠাতে বলেন। মাসুদকে তৎক্ষণাৎ একটি গাড়িতে করে দ্রুত হেলিপ্যাডের দিকে নিয়ে যাওয়া হয়। মাসুদকে যখন ফারখারে পৌঁছানো হলো, সেখানে হাজির এক ভারতীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার রক্ষীরা জানিয়েছেন, বিস্ফোরণের কয়েক মিনিটের মধ্যেই আহমেদ শাহ মাসুদ মারা যান। এই ঘটনা কয়েকদিন বাইরের দুনিয়া থেকে গোপন রাখা হয়েছিল, যাতে এই সুযোগে তালেবানরা নর্দার্ন অ্যালায়েন্সের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু না করতে পারে। মাসুদকে 9/11-এর দুদিন আগে হত্যা করা হয়েছিল, কিন্তু 9/11-এর কারণে এই ঘটনা যথেষ্ট আলোচিত হয়নি। মাসুদ খলিলি মনে করেন ওই হত্যাকাণ্ডের পেছনে আল কায়েদার হাত ছিল। তিনি স্কটল্যান্ড ইয়ার্ডকে বলেছিলেন, ওসামা বিন লাদেন পুরো আফগানিস্তান ও মধ্য এশিয়া জুড়ে এক ধরনের ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে চেয়েছিলেন। আহমদ শাহ মাসুদকে না সরালে সেটা সম্ভব হতো না। ওসামা জানতেন যে নিউ ইয়র্কে তিনি যা করতে চলেছেন তারপরে তার সুরক্ষার প্রয়োজন হবে। কমান্ডার মাসুদকে হত্যা করা একভাবে তালেবান নেতা মোল্লা ওমরের জন্য একটি উপহার ছিল, যাতে ভবিষ্যতে প্রয়োজনে তিনি ওসামাকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারেন।